এই দেশটা সবার। এবং আমি যেটা মনে করতেছি যে ইউনূস সাহেব দেশটাকে আবার একটা পেস লাগাই দিয়া আওয়ামী লীগের কাছে ক্ষমতাটা দিয়ে চলে যায় কিনা সেটাই সন্দেহ। আমার মনে ভয় হচ্ছে যে ভারতের চাপের কাছে নথি স্বীকার করতে হতে বাধ্য হতে পারে, কারণ আমেরিকান এই ট্রাম্প প্রশাসন তার সঙ্গে নাই। ইউনূস সাহেবের সঙ্গে ছিল বাইডেন প্রশাসন, বাইডেন প্রশাসন তো এখন নাই। আর আমেরিকান প্রেসিডেন্ট তার অবস্থান ভালো করে ফেলছে, তার বাজেট পাস করে ফেলাইছে। আগামী 1 বছর তার সামনে কোন বড় হার্ডেল নাই। কাজেই ফরিদ ভাই কাছে আসসালামু আলাইকুম ফরিদ ভাই। যে আমার মনে হয় যে আমার দেশে একটা অশনি সংকেত আছে, বুঝতে পারছেন না? অশনি সংকেত আছে আমার দেশে। আমরা উত্তর আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। এই ঘনঘটাটা হয়তো অগাস্টের পরে আবার বেড়ে যেতে পারে, অগাস্টের পরে হয়তো আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যেমন একটা নিয়ন্ত্রণ বলি, জুলাই ঘোষণাপত্র, এটা এই সরকার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারে, কিন্তু জুলাই আগস্টে ঘোষণাপত্র দিতে পারবে না। এটা ঐক্যমত হওয়ার প্রশ্নই উঠে না। জুলাই ঘোষণাপত্র হওয়ার ঐক্যমত হওয়ার প্রশ্ন উঠে না। কে ঐক্যমত হবে বলেন? এটা ড্রাফটিং কে করতেছে? আমি তো বারবার বলতেছি, এই জুলাই ঘোষণাপত্র আর ঐক্যমতের ঘোষণাপত্র কি এক হবে? জুলাই মাস চলে গেল, 1 তারিখে হওয়ার কথা ছিল, আজকে তো 4 তারিখ চলে গেল। দেখতে দেখতে চলে যাবে। আর কটা দিন সবুর করো, রসুন মরেছি কথা। বুমপাড়ানি মাসি পিসির গল্প তো আমরা অনেক আগেই শুনেছি। আর কটা দিন সবুর করো, রসুন মরেছি। রসুন পরে আর কত দেখাবেন? এটা দারুণ আষাঢ় মাস, বুঝছেন? এই বানের পানিতে কে কোথায় ভেসে যায় বলা যায় না। সামনে আসতেছে শ্রাবণ, ঘোর শ্রাবণ বর্ষণ। এই বন্যায় কোথায় শুরু হয়, বন্যায় কোথায় নিয়ে যায়? আমরা বনবাসী দেশের লোক, জামালপুরের লোক বনবাসী জানেন। সকালে ঘুমাইছি বাড়ির সামনে শুকনা দেখে, সকালে দেখছি নৌকা খুলে পাচ্ছি না, ভাসতেছি বাড়িতে। কি হয় না আমাদের দেশে? হ্যাঁ, রাত্রে ঘুমাইছি, সকালবেলা নৌকা দিয়ে ঘুরতে বাইরেছি। এই যে বানবাসী দেশের লোক আমরা, এই দেশে আগামী 15 দিনে 1 মাসে কি হয়ে যাবে বলা যায় না। তাই বলছি, এই দিন না, আরো দিন আছে। এই দিনের দিয়ে যাবে শ্রদ্ধা মনে স্মরণ করে হুমায়ুন আহমেদ সাহেবকে এই সুন্দর বাক্যটা রেখে গেছেন। এটা অনেক কাল মানুষ স্মরণ রাখবে, অনেক কাল মানুষ স্মরণ রাখবে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। আওয়ামী লীগ মনে হয় তৈরি হচ্ছে। কেন প্রস্তুতি নেওয়া উচিত? এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সমর্থক করে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। যদি তারা দেখে আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে, কেন থাকবে? সে হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো ডেমোক্রেটদের লোক। এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো? বলেন, আমরা তো জানি না, আমরা তো আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করো কোন ধমকায় নাই। ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং গালাগালি করে ধমকাইছে। হ্যাঁ,
মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম তথ্য প্রমাণ আছে? ওনাকে যে ধমকায় নাই তাহলে এরকম তথ্য প্রমাণ আছে? তাহলে ধমকায় নাই আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? টেলিফোন করে যদি গালাগালি করেন নাই তাহলে তিনি ওই বধূ টেলিফোন করে যদি গালাগালি করেন নাই তাহলে এর প্রমাণ কি? আপনি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে, এখান থেকে পরিত্রাণের দিকে যাবে। আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে, কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দিয়ে বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো, চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিবাঙ্গা একটা হলো হাতিবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, লালমনিরহাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই, যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে, এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা, তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে, সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি। পটিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললেই হইতো ভাই আপনার লোকেরা এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশগিরি করা কি ছিল? ওই ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের সিআরপিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? থানার মধ্যে ঢুকলো কি করে? ওই ছেলেগুলো ঢুকলো কেন? ঢুকতে দিল কেন? এখন আপনি যে কথাগুলো বলছেন, সমস্যা তো ওইখানে, পুলিশ তো ভয়ে আছে। না, পুলিশ যদি ভয়ে থাকে, তাহলে পুলিশ যদি ভয়ে থাকে তাহলে পুলিশ আঘাত করতে গেল কেন? সে আঘাত প্রাপ্ত হইতো।
সবাই দেখতো। আপনি আঘাত দিতে গেলেন কেন? আপনি আপনি আঘাত দেওয়ার ক্ষমতা আপনার নাই। তাকে তো আঘাত পান্না ভাই, করছে। পান্না ভাই আপনি আমাকে মারতে পারেন, এটা আপনি অপরাধ করছেন, মারা না, কিন্তু আমি তো উল্টা আঘাত করতে পারি না আপনাকে। না, আপনি যখন জীবন আমাকে যদি থাকবেন, যখন আরে জীবন সংখ্যা তো কি হয়েছে? জীবন হানির সংখ্যা হলে আপনাকে থানা এই কতগুলো জিনিস মিস ওয়ার্ড আমরা এমন ভাবে করি। আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন? থানা ঢুকবে কেন সেটা? সেই প্রশ্রয় সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে। তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন। আমি সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন? থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানা ব্যবহার কেন করেন? থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআরপিসিতে কোথায় দেওয়া হয়েছে? কেন মানুষের মধ্যে প্রত্যাশা? কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন? কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন? গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে। বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই। এখন তো বলবেন সংবিধান মানেন, কিছু মানেন না। সংবিধানে শপথ নেন, আবার শপথ নেন না। আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি, প্রকাশ্যে বলে বেড়ান। তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে, গল্প করতে পারে, চা খেতে পারে, সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে, তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন? ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন? কারণ এত আইন তো নাই, কোনো আইন তো নাই। তাই তো ঘটছে। তাহলে সেটার জন্য তো দায়ী কে? এখন আপনি ধরেন এই সরকার কি করেছে? এনবিআর কি করেছে? এনবিআর অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে, কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে। তো এই যে বিশ্বাসঘাতক সরকার করতেছে, এগুলা করে কি সরকার পার পাবে? শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি। এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে, তাহলে এর মাধ্যমে কি? আগে সরকার গুম খুন করতো, এখন আমরা রিমান্ড করেন। আগে সরকার মানুষকে গুম করে মেরে ফেলতো, খুন করে ফেলতো, এখন আপনি মব জাস্টিস করতেছেন। একই জিনিস চলছে তো। তাহলে পার্থক্যটা কি? যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো, যে আন্দোলন ক্রিয়েট করা হলো, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো, তাহলে এখনো যদি সে আগের ধারাবাহিকতা চলে, বরঞ্চ আগে মব ভায়োলেন্স ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স, এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে। বলা হচ্ছে আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ, তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ। কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে? বিএনপি একটি অংশ করছে, আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা করছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছিল। তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয়? এটা প্রতারণা কে করছে? হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন। এখানে বিএনপি না মানতেছে কেন? এনসিপি না মানতেছেন কেন? রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না, রাষ্ট্র তো নিয়ন্ত্রণ বিএনপি করে না। এটা শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়েছে ডক্টর ইউনূস, এই জবাব ডক্টর ইউনূস দিবে। ডক্টর ইউনূস আজকে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছেন, সংবিধান বরখেলাপ করতেছেন, বড় বড় গলায় বলতেছেন। তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি। তারা আইনকে অপপ্রয়োগ করতেছে, তারা যা খুশি তা করতেছে। তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে, ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে। এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে। এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো, এই যে আনরেস্ট গুলো, এগুলো কি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা, ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের? না ভাই, প্রশ্নগুলো এভাবে করেন কেন? আপনি বলতে পারেন এগুলো কেন হচ্ছে, তো হয়ে যায়। আচ্ছা, কেন হচ্ছে? আপনি কেন কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত? কেন হচ্ছে? জি, সে ওইটা প্রশ্ন করা উত্তর দিচ্ছি। এটা কেন হচ্ছে? একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে। যে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে। এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য। জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আর নতুন সরকার গঠন করার। জুলাই বিপ্লব 5ই আগস্ট সরকার পতনের পরপরই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের দায়িত্ব না, তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা, অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা মিক্সড সরকার, না মার্শাল না বিপ্লবী, না কোনো কিছু, না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে।
এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি। আজকে ডক্টর ইউনূস সরকার আছে, কেন্দ্রে সরকার আছে, কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়াদীতে নাই, কিশোরগঞ্জে নাই, আমার বাজিতপুরে নাই, আমার ভৈরবে নাই।